গুড মর্নিং ফ্রেন্ডস। আজকের ভিডিওতে আমি সেক্স ডিটারমিনেশন বা লিঙ্গ নির্ধারণের বাকি অংশটুকু সম্পর্কে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয়টি হল ড্রসোফিলা মাছি এবং মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। চলো দেখে নেওয়া যাক কিভাবে ড্রসোফিলা মাছি এবং মানুষের লিঙ্গ নির্ধারণ করা হয়। তাহলে আমরা দেখিনি কিভাবে ড্রসোফিলা মাছি বা ফ্রুট ফ্লাই যাদেরকে বলা হয় তাদের লিঙ্গ নির্ধারণ কি করে করা হয়। দেখো, ড্রসোফিলা মাছির পুরো বৈজ্ঞানিক নাম হচ্ছে ড্রসোফিলা মেলানোগেস্ট্রে। আচ্ছা, এরা সাধারণত 8টি ক্রোমোজোম বিশিষ্ট হয়, অর্থাৎ এদের ডিপ্লয়েড বা টুইন হচ্ছে 8 অথবা 7ও হতে পারে। এদের হ্যাপ্লয়েড হবে 4 এবং অথবা 3ও হতে পারে। দেখো, এদের কিন্তু 3 পেয়ার্স অথবা 6টা অটোজোম থাকে এবং 2টো এক্স কিংবা একটা এক্স ক্রোমোজোম থাকতে পারে। ফিমেলসের ক্ষেত্রে বা মেয়েদের মানে মহিলাদের ক্ষেত্রে কিন্তু সবসময় একটাই ক্রোমোজোম থাকবে, কিন্তু মেলদের ক্ষেত্রে 2টোও থাকতে পারে অথবা একটাও থাকতে পারে। যদি ড্রসোফিলা মাছি 8 ক্রোমোজোম বিশিষ্ট হয় তাহলে ফিমেলদের ক্রোমোজোমাল প্যাটার্ন হবে 6A+XX, অর্থাৎ দুখানা এক্স ক্রোমোজোম এখানে থাকবে। কিন্তু মেলেদের ক্ষেত্রে হবে 6A+XY, এখানে একটা এক্স আর একটা ওয়াই থাকবে। যদি 7টা ক্রোমোজোম বিশিষ্ট হয় ড্রসোফিলা মাছি, তবে কিন্তু ফিমেলদের প্যাটার্নের কোনো রকম চেঞ্জ হবে না, তারা 6A+2X, কিন্তু মেলেদের ক্ষেত্রে কিন্তু ওয়াই এর জায়গায় কোনো এক্স ক্রোমোজোম বা কোনো সেক্স ক্রোমোজোম থাকবে না। সেক্ষেত্রে কিন্তু সেটাকে 0 দিয়ে ইন্ডিকেট করা হয়। 0 মিনস নাথিং, মানে কোনো ক্রোমোজোমই কিন্তু নেই। সেক্ষেত্রে কিন্তু ক্রোমোজোম সংখ্যা শুধুমাত্র 7 হবে। প্রসঙ্গত বলে রাখি যে ড্রসোফিলা মাছির ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোমের কিন্তু মেল হওয়ার জন্য বা পুরুষ হওয়ার জন্য কোনো ভূমিকা নেই। যদি 2টো এক্স থাকে তবে তারা ফিমেল হবে, যদি একটা এক্স থাকে তবেই কিন্তু তারা মেল হবে। ওয়াই ক্রোমোজোমের কোনো রকম ভূমিকা বা কোনো রকম রোল নেই। আচ্ছা দেখো, ফিমেলস এবং মেলসদের ক্ষেত্রে কিছু কিছু মানে মরফোলজিক্যাল বা দৈহিক গঠনগত কিছু পার্থক্য দেখা যায়। যেমন পুরুষ মাছিদের ক্ষেত্রে এক ধরনের যৌন চিরুনি বা সেক্স কোম দেখা যায় তাদের অগ্রপদ বা সামনের পায়ের ফার্স্ট টার্সাল খণ্ডকে। আচ্ছা, এছাড়া আরও কিছু মরফোলজিক্যাল পার্থক্য থাকে, যেমন পুরুষদের দেহর মধ্যভাগটা কিছুটা ফোলা এবং প্রান্তদেশটা কিছুটা ছুঁচালো, মহিলাদের বা স্ত্রীদের আর কি মধ্যভাগটা নলাকার এবং প্রান্তদেশটা কিছুটা ভোঁতা বা গোলাকার হয়। এরকম কিছু মরফোলজিক্যাল কিছু ডিফারেন্স থাকে। আচ্ছা, প্রথম কিন্তু এই ফ্রুট ফ্লাই নিয়ে কাজ করেছিলেন বিজ্ঞানী মর্গ্যানস। তো বিজ্ঞানী মর্গ্যান কিন্তু এই ফ্রুট ফ্লাই নিয়ে কাজ করেই তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে তাদের সেক্স ক্রোমোজোমের মধ্যে মেলেদের সেক্স ক্রোমোজোম প্যাটার্নে কিন্তু XY অথবা XO হতে পারে, কিন্তু ফিমেলরা কিন্তু সবসময় XXই হবে। এখানে XY মেল হলেও এখানে কিন্তু ওয়াই ক্রোমোজোমের কোনো ভূমিকা নেই। মানে ওয়াই ক্রোমোজোম যেটা মানুষের ক্ষেত্রে যেরকম ওয়াই ক্রোমোজোমটা মেল বা পুরুষত্বের জন্য দায়ী, সেটা কিন্তু ড্রসোফিলা মাছির ক্ষেত্রে একদমই প্রযোজ্য নয়। এক্ষেত্রে ওয়াই ক্রোমোজোমের কোনো ভূমিকা নেই। তবে এই ক্ষেত্রে একটা প্রসঙ্গে বলে রাখা দরকার যে XY মেলরা কিন্তু সাধারণত স্বাভাবিক বা নর্মাল হয়, কিন্তু এক্সো মেল, এটা এক্সোরাও পুরুষ হলেও এরা কিন্তু সাধারণত বন্ধা হয়, এরা কিন্তু কোনো রকম রিপ্রোডাকশন বা জননে অংশগ্রহণ করতে পারে না। আচ্ছা, নেক্সট, গোল্ডস্মিথ থিওরি অফ জেনেটিক ইন্টেন্সিটি, মানে জিনগত প্রাবল্যের যে থিওরি। দেখো, এই ক্ষেত্রে আমরা যেহেতু 2 সেট করে ক্রোমোজোম থাকে ডিপ্লয়েড সাধারণত ড্রসোফিলা মাছি, তাই জন্য এগুলোকে আমি কিন্তু 2A 2X এভাবে ধরতে পারি, এভাবে কিন্তু আমি ধরতে পারি। সুতরাং দেখো, ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 2A 2X মানে কিন্তু রেশিওটা 1, সবসময় 1, মানে A/X, মানে অটোজোম আর এক্স ক্রোমোজোমের রেশিওটা সবসময় 1। কিন্তু মেলেদের ক্ষেত্রে কিন্তু দেখো 2A 1X 1Y, সুতরাং রেশিওটা কিন্তু 0.5, মানে হচ্ছে এক্স ক্রোমোজোম কিন্তু 8 থেকে কম। সুতরাং জিনগত প্রাবল্য হিসাবে বলা যায়, যদি জেনেটিক ইন্টেন্সিটি মানে যে জিনগুলো এক্স ক্রোমোজোমের মধ্যে রয়েছে তার প্রাবল্য কিন্তু মানে অটোজোমের মধ্যে যে জিন রয়েছে তার প্রাবল্যের থেকে বেশি হয়,
এবং সেই অটোজোমের দুটো অটোজোমের মানে দু সেট অটোজোমের প্রাবল্য কিন্তু একটা এক্স ক্রোমোজোম জিনের প্রাবল্যের থেকে কিন্তু অনেক বেশি হয়। এইভাবে যদি আমরা পরপর সাজাই, সুতরাং যদি দেখা যায় 2A এবং 2X হয়, তাহলে কিন্তু এক্স এর প্রাবল্য 2A থেকে বেশি হবে, মানে দুটো অটোজোমের থেকে দুটো এক্স ক্রোমোজোমের প্রাবল্য বেশি হবে, যার ফলে কিন্তু তারা ফিমেল হবে। কিন্তু মেলেদের ক্ষেত্রে যদি একটা এক্স ক্রোমোজোম থাকে আর দুটো অটোজোম থাকে, সেক্ষেত্রে কিন্তু অটোজোমের প্রাবল্য বেশি হবে, সুতরাং তারা মেল হবে। সুতরাং মেলনেস বা পুরুষত্বের জন্য দায়ী কিন্তু অটোজোম। ড্রসোফিলা মাছির ক্ষেত্রে দায়ী হচ্ছে অটোজোম, আর স্ত্রী বা মহিলাত্বের জন্য মানে স্ত্রীর জন্য দায়ী হচ্ছে, স্ত্রী সত্তার জন্য দায়ী হচ্ছে এক্স ক্রোমোজোম। এই হচ্ছে আমার জেনেটিক ইন্টেন্সিটি থিওরি। আচ্ছা, এরপরে আসছি আমি ব্রিজের জেনিক ব্যালেন্স থিওরি। এই জেনিক ব্যালেন্স থিওরি কিন্তু অনেকটা সাধারণত ওই এক্স বাই এ রেশিওর উপর ডিপেন্ডেড, বা এক্স বাই এ রেশিও মানে হচ্ছে এক্স ক্রোমোজোমের সাথে এ অটোজোমের যে অনুপাত তার উপর ডিপেন্ড করেই কিন্তু এই সেক্সগুলো নির্ধারণ করা হয়ে থাকে, সেক্স ডিটারমিনেশন করা হয়ে থাকে। বিজ্ঞানী ব্রিজেস মানে তিনি একটি পরীক্ষা করেন, সেক্ষেত্রে একটা ট্রিপ্লয়েড ফিমেলের সাথে একটা ডাইপ্লয়েড মেলের একটা জনন ঘটান বা সংকর ঘটান। সেক্ষেত্রে তিনি মানে হচ্ছে পরীক্ষা করে বিভিন্ন ধরনের লিঙ্গ তিনি প্রস্তুত করতে পারেন, মানে উৎপাদন করতে সক্ষম হন বিভিন্ন ধরনের, যেমন ইন্টারসেক্স, মেটামেল, সুপারমেল, মেটাফিমেল, এই ধরনের বিভিন্ন ধরনের তিনি লিঙ্গ নির্ধারণ করতে সম্ভব হন। এখানে 3A 3X ফিমেল বা ট্রাইপ্লয়েড ফিমেল আর 2A XY মেলের সাথে যদি আমি ইয়ে করি আর কি, সংকরায়ন ঘটাই, তাহলে দেখা যাবে এরা কিন্তু মানে ফিমেল গ্যামেট কিন্তু 4 প্রকারের হয়ে থাকে। ফিমেলরা কিন্তু 4 প্রকারের গ্যামেট তৈরি করে থাকে, যেমন 2A + 2X, A + X, 2A + X এবং A + 2X। আর মেলরা কিন্তু সবসময় 2 রকমের গ্যামেটই তৈরি করে, সেটা হচ্ছে A + X এবং A + Y। এবার আমরা এর পরের ছবিতে যদি চেকার বোর্ডের মাধ্যমে এই জিনিসটাকে দেখি, তাহলে কিন্তু একটা বিশেষত্ব দেখব। দেখো, এটাই হচ্ছে একটা চেকার বোর্ড। আমরা জানি এই চেকার বোর্ড কিন্তু এভাবে লিখতে হয়, এবং এই চেকার বোর্ডের মাধ্যমে দেখা যাচ্ছে যে প্রথম যে 2A + XX ফিমেল গ্যামেটের সাথে A + X, তারপরে A + X এর সাথে A + X, 2A + X এর সাথে A + X, এইভাবে কিন্তু প্রত্যেকটার সাথে মিলিয়ে কিন্তু এইরকমভাবে আমার F1 জনুতে বিভিন্ন ধরনের উৎপন্ন হয়েছে, ফ্লাই উৎপন্ন হয়েছে। এবং ফ্লাইদের দেখা যায় যে প্রথম যে ফ্লাইটা দেখো 3A + 3X, এরা কিন্তু সাধারণত ফিমেল হয়, ট্রাইপ্লয়েড ফিমেল, কারণ এখানে থেকে 3টে এক্স রয়েছে 3টে এ, সুতরাং অনুপাত হচ্ছে 1.0, সুতরাং এরা কিন্তু একটা ট্রাইপ্লয়েড ফিমেল। তারপরে দেখো এরাও কিন্তু ফিমেল, দেখো এক্ষেত্রে কিন্তু A + X গ্যামেটের ফিউশনে 2A + XX জড়িয়ে আছে, এখানেও কিন্তু X/A এর অনুপাত কিন্তু 1.0, সুতরাং এরাও কিন্তু ফিমেল, সুতরাং 1.0 হলেই কিন্তু এরা ফিমেল হবে, সাধারণ জেনেটিক ইন্টেন্সিটির ক্ষেত্রে দেখা যাচ্ছে। এরপরে দেখো 2A + X আর A + X এর ফিউশনে তৈরি হয় 3A + 2X, সুতরাং অটোজোমের পরিমাণ কিন্তু এক্স ক্রোমোজোমের থেকে বেশি হচ্ছে। এরা কিন্তু মেল হওয়ার কথা, কিন্তু মেল না হয়ে এরা কিন্তু ইন্টারসেক্স হয়। ইন্টারসেক্স মানে হচ্ছে তাদের কোনো লিঙ্গ সাধারণভাবে থাকে না, মানে উভলিঙ্গ টাইপের আর কি। এরা কিন্তু একটা ট্রাইপ্লয়েড ইন্টারসেক্স। এদের X/A রেশিও হচ্ছে 0.67। তারপরে দেখা যাচ্ছে A + 2X এবং A + X এর মিলনে কিন্তু 2A + 3X তৈরি হয়। দেখো এখানে অটোজোমের থেকে কিন্তু এক্স ক্রোমোজোমের প্রাবল্য বেশি, সুতরাং এরা কিন্তু একটা সুপার ফিমেল বা মেটা ফিমেল বলে এরা গণ্য করা হয়। এরা কিন্তু একটা ডাইপ্লয়েড সুপার বা মেটা ফিমেল। এদের কিন্তু X/A রেশিও 1.5, মানে 1-এর থেকে বেশি, ওই জন্য এটাকে সুপার ফিমেলও বলা হয়ে থাকে। এরপরে দেখো 2A + 2X আর A + Y গ্যামেটের ফিউশনে তৈরি হয় 3A + XX/Y। এরাও কিন্তু একটা ইন্টারসেক্স বা ট্রাইপ্লয়েড ইন্টারসেক্স, কারণ এদের রেশিও হয় X/A রেশিও হয় 0.67। তারপরে দেখো A + X আর A + Y গ্যামেটের ফিউশনে তৈরি হয় 2A + 2XY। এরা কিন্তু সবসময় মেইলই হবে, কারণ এদের রেশিও X/A রেশিও হচ্ছে 0.5। যখন 0.5 যখনই থাকবে সেটা কিন্তু মেল হবে, বা তার থেকে নিচে হলেও কিন্তু এরা মেল বা পুরুষ হিসেবে গণ্যিত হবে।
তারপরে দেখো 2a প্লাস এক্স এবং a প্লাস ওয়াই এর ফিউশনে তৈরি হয় 3 প্লাস এক্স ওয়াই। এরা কিন্তু মেটামেল বা সুপার মেল, এটা কিন্তু ট্রাইপ্লয়েড সুপার মেল। কেন? কারণ দেখো এদের এক্স বাই এ রেশিও 0.3, মানে 0.5 থেকেও কিন্তু এদের কম, তাই জন্য এরা কিন্তু মেটামেল বা সুপার মেল। তারপরে দেখো এ প্লাস ডাবল এক্স এবং এ প্লাস ওয়াই গ্যামেটের ফিউশনে তৈরি হয় 2 প্লাস এক্স এক্স ওয়াই। এরা কিন্তু ফিমেল বা ডাইপ্লয়েড ফিমেল আর কি, 2n। এদের কিন্তু এক্স বাই এ রেশিও সবসময় 1.0, সুতরাং এরা কিন্তু ফিমেল বা স্বাভাবিক স্ত্রী হবে। এক্ষেত্রে বলে রাখি এই যে মেটা মেল বা সুপার মেল বা সুপার ফিমেল, এদেরকে মনে হয় থাকে অত্যধিক পুরুষালী বা অত্যধিক মেলই, তা কিন্তু নয়। এরা কিন্তু সাধারণত বন্ধা হয়। একমাত্র যারা স্বাভাবিক ফিমেল এবং স্বাভাবিক মেল, তারাই কিন্তু একমাত্র সাধারণভাবে প্রজননে অংশগ্রহণ করতে পারে। বাকিরা কিন্তু ইন্টারসেক্সই বলো আর মেটা ফিমেল বা মেটামেল, তারা কিন্তু সাধারণত বন্ধা হয় এবং এরা কোনো রকম প্রজননে অংশগ্রহণ করে না। 1940 খ্রিস্টাব্দে বিজ্ঞানী পিপকিন, প্যাটারসন, স্টোনস একটি থিওরি করেন, সেটা হচ্ছে পলিজেনিক থিওরি বা পলিজেনিক মেথড। তারা দেখেন, তারা কি করেন যে এই যে ইন্টারসেক্সগুলো আমরা যে পেয়েছি, যে ইন্টারসেক্স ফ্লাইগুলো যেগুলো পেয়েছি, যাদের কোনো নির্দিষ্ট কোনো লিঙ্গ নেই, তাদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোমের কিছু কিছু অংশ তারা ওই সব প্রাণীদের মধ্যে বা ওই সব ফ্লাইদের মধ্যে প্রবেশ করিয়ে তারা কিন্তু বিভিন্ন ধরনের মেল, ফিমেল, আরও অনেক রকমের লিঙ্গ প্রস্তুত করতে সক্ষম হন। এবং এর থেকে তারা এটাই কনক্লুড করেন বা এই সিদ্ধান্ত উপনীত হন যে এক্স ক্রোমোজোমের মধ্যেই কিন্তু অনেক জিন থাকে, মানে বহু রকমের জিন থাকে, ভেরিয়াস টাইপ অফ জিনস, যে জিনগুলো কিন্তু লিঙ্গ নির্ধারণে বিশেষ ভূমিকা গ্রহণ করে। এইটাকেই তিনি পলিজেনিক থিওরি নামে বা পলিজেনিক মেথড নামে আখ্যায়িত করা হয়। 1980 সালে বিজ্ঞানী ক্লাইভ এই সব জিন, এই বিভিন্ন ধরনের জিনের কিন্তু সন্ধান পান, যে জিনগুলোকে সাধারণত এসেক্সেল বা সিক্স লিথাল জিন, সিক্স লিথাল স্পেসিফিক জিন, ট্রা বা ট্রান্সফর্মার জিন, ডিএ6 বা ডাবল সিক্স জিন, আইএক্স বা ইন্টারসেক্স জিন, ডিএ বা ডটারলেস জিন, বিভিন্ন ধরনের জিনের কিন্তু তিনি লক্ষ্য করেন বা সন্ধান পান। এবং এই জিনগুলোর উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানী বক্স অ্যাটল 1987 সালে বা হ্যারাবিন অ্যাটল 1993 সালে বা কিস অ্যাটল 1992 সালে রেগুলেশন ক্যাসকেড মডেল তৈরি করেন। এই রেগুলেশন ক্যাসকেড মডেল কিন্তু এক ধরনের একটা মানে হচ্ছে ক্যাসকেড মানে হচ্ছে একটার পর একটা আর কি, মানে একটা সিকোয়েন্সিয়াল ইভেন্ট বলা যেতে পারে, একটা সিকোয়েন্সিয়াল ইভেন্ট, এবং যে ইভেন্টের ফলে কিন্তু আমাদের লিঙ্গ নির্ধারিত হয়ে থাকে। দেখো, যদি কোনো কারণেই, এটাকে আমি এখানে ফিমেল বলবো না, এখানে আমি মেলও বলবো না, এর পরে নির্ধারিত হবে, এখানে বলাটা উচিত নয়। যদি কোনো কারণে এক্স বাই এ রেশিও হয় 1.0, অর্থাৎ যদি দুটো এক্স থাকে, দুটো এক্স ক্রোমোজোম থাকে ড্রসোফিলার দেহে, তাহলে কিন্তু এক্স ক্রোমোজোম থেকে এক ধরনের প্রোটিন তৈরি হয়, যে প্রোটিনগুলোকে বলা হয়ে থাকে নিউমারেটর প্রোটিনস। এই নিউমারেটর প্রোটিনস সেক্স লিথাল জিনকে কিন্তু সক্রিয় করে, প্লাস চিহ্ন মানে হচ্ছে সক্রিয় করে, এবং সেক্স লিথাল জিন ট্রান্সক্রিপশনের ফলে প্রি সেক্স লিথাল এমআরএনএ তৈরি হয়। সেই এমআরএনএটার এক ধরনের স্প্লাইসিং হয়। স্প্লাইসিং মানে হচ্ছে তাদের ওই ইন্ট্রন, এক্সন, স্পোর্টসনগুলোকে কেটে কেটে বাদ যায়। সে এমনভাবে স্প্লাইসিংটা হয়, সেটা কিন্তু নিউমারেটর প্রোটিনটাই কিন্তু একে নিয়ন্ত্রণ করে, যার ফলে ট্রান্সলেশনের ফলে যে প্রোটিন আমরা পাই তাকে কিন্তু একটা অ্যাক্টিভ সেক্স লিথাল প্রোটিন পাই। সেই অ্যাক্টিভ সেক্স লিথাল প্রোটিনটা কিন্তু ট্রা জিন থেকে বা ট্রান্সফর্মার জিন থেকে যে প্রি ট্রা এমআরএনএ তৈরি হয়, সেই প্রি ট্রা এমআরএনএর এক ধরনের স্প্লাইসিং করে বা এক ধরনের ছেদন করে। সেই স্প্লাইসিং বা ছেদনের ফলে কিন্তু এক ধরনের ট্রা প্রোটিন তৈরি হয়, কার্যকরী ট্রা প্রোটিন তৈরি হয়। এবং এই কার্যকরী ট্রা প্রোটিন ট্রা2 প্রোটিনের সাথে মিলিতভাবে ডিএসএক্স জিনকে কিন্তু সক্রিয় করে, এবং ডিএসএক্স বা ডাবল সিক্স জিনকে সক্রিয় করে, এবং ডাবল সিক্স জিন থেকে যে প্রি ডাবল সিক্স এমআরএনএ তৈরি হয়, সেই প্রি ডাবল সিক্স এমআরএনএ কে একটা ছেদন বা স্প্লাইসিং করতে সহায়তা করে, এবং এই স্প্লাইসিং এর ফলে কিন্তু ডাবল সেক্স ফিমেল প্রোটিন তৈরি হয়, মানে স্ত্রী দেহ গঠনকারী প্রোটিন তৈরি হয়। এই ডিএসএক্স ফিমেল প্রোটিন
আর ইন্টারসেক্স প্রোটিন একসাথে মিলিতভাবে কোষের বিভেদন বা সেল ডিফারেন্সিয়েশন করে এবং বিভিন্ন রকম টিস্যু, ফিমেল টিস্যু তৈরি করে, যার ফলে কিন্তু আমাদের দেহে ফিমেল ক্যারেক্টার, মাছির দেহে ফিমেল ক্যারেক্টারিস্টিক্স প্রকাশ পায়। সেটা যদি আমার রেশিও হয় x/a রেশিও হয় যদি 1.0, তবেই কিন্তু এই ঘটনাটা ঘটে। বিকল্পভাবে যদি x/a রেশিও হয় 0.5 বা তার থেকে কম, তাহলে কি হবে? তখন কিন্তু অটোজোমের প্রাবল্য বেশি থাকে। সাধারণত অটোজোমের প্রাবল্য বেশি থাকে। অটোজোমের প্রাবল্য বেশি থাকার জন্য সেখান থেকে কিন্তু এক ধরনের প্রোটিন তৈরি হয়, যেটাকে বলা হয় ডিনমিনেটেড প্রোটিনস। এই ডিনমিনেটেড প্রোটিনস কিন্তু নিউমিনেটেড প্রোটিনসের কাজকে বাধা দান করে। নেগেটিভ মানে হচ্ছে তাকে অবদমিত করে, এবং নিউমিনেটেড প্রোটিন অবদমিত হলে সেই ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে এবং এসএক্স সেল বা সেক্স লিথাল জিনকে সে সক্রিয় করতে পারে না, যার ফলে কোনো রকম এসএক্স সেল বা সেক্স লিথাল প্রোটিন কিন্তু তৈরি হয় না। এবং তৈরি না হওয়ার ফলে এরা কিন্তু ট্রাজিনের থেকে যে প্রি এমআরএনএ তৈরি হয়, ট্রা এমআরএনএ তৈরি হয়, সেটাকে কিন্তু একটা অল্টারনেটিভ বা একটা বিকল্প স্প্লাইসিং করে। যে স্প্লাইসিংটা মানে হচ্ছে সেক্স লিথাল প্রোটিন করছিল, সেটা না করে একটা অন্য রকমের একটা স্প্লাইসিং বা ছেদন করে। এই অন্য রকম স্প্লাইসিং করলেই কিন্তু একটা অকার্যকরী ট্রা প্রোটিন তৈরি হয়, বা কোনো রকম ট্রা প্রোটিন তৈরিই হয় না, কিংবা একটা বিকল্প ট্রা প্রোটিন তৈরি হয়, যার ফলে এই মানে অকার্যকারী বা নন ফাংশনাল ট্রা প্রোটিনের অভাবে শুধুমাত্র ট্রা2 প্রোটিনই কাজ করে। এখানে মিলিতভাবে কিন্তু ট্রা2 প্রোটিন কাজ করতে পারে না, শুধুমাত্র ট্রা2 প্রোটিন কাজ করে। এই ট্রান্সফরমার 2 প্রোটিন কিন্তু 66 জিনের থেকে যে প্রি ডিএসএক্স এমআরএনএ তৈরি হয়, তারও কিন্তু একটা অল্টারনেটিভ বা বিকল্প ছেদন করে, এবং এই বিকল্প ছেদনের ফলে আরেক রকমের প্রোটিন তৈরি হয়, যেটাকে বলা হয় 66 মেল প্রোটিনস। এই 66 মেল প্রোটিনস ইন্টারসেক্স প্রোটিনের সাথে মিলিতভাবে সেই কোষের বিভাজন বা সেল ডিফারেন্সিয়েশন ঘটায়, যার ফলে কিন্তু আমাদের দেহে পুরুষ মাছি মানে মাছিদের দেহে পুরুষ বৈশিষ্ট্য কিন্তু প্রকাশিত হয়। এইভাবেই কিন্তু প্রক্রিয়াটা একটি সিকুয়েন্সিয়াল ইভেন্টের মাধ্যমে বা সিমেটিক্যালি ঘটে। আচ্ছা, এবার একটা টার্ম সম্বন্ধে আমরা অবগত হই, যেটাকে বলা হয় গাইন্যান্ডোমর্ফ। কি এই গাইন্যান্ডোমর্ফ? গাইন্যান্ডোমর্ফ হচ্ছে অনেকটা বলা যেতে পারে অর্ধ নারী অর্ধ পুরুষ। মানে একটি মাছি, একটি ড্রসোফিলা মাছি, তার কিন্তু মানে তার দেহের মানে অর্ধেক অংশ কিন্তু পুরুষ বৈশিষ্ট্য থাকে, আর অর্ধেক অংশে কিন্তু মহিলা বৈশিষ্ট্য থাকে বা স্ত্রী বৈশিষ্ট্য থাকে। কিভাবে এটা সম্ভব হয়? যদি কোনো দেহকোষের মধ্যে XX, সেটা যদি মাইটোসিসের ফলে দুটি কোষ তৈরি করে, তার মধ্যেও কিন্তু XX থাকবে, অবশ্যই দুটি এক্স ক্রোমোজোম থাকবে। তার মধ্যে যে কোনো একটি কোষের মধ্যে যদি একটি এক্স ক্রোমোজোম বিনষ্ট হয়ে যায়, তাহলে যে কোনো একটি এক্স ক্রোমোজোম কোনো কারণে বিনষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু একটি এক্স ক্রোমোজোম ওই দেহকোষে থাকে। হ্যাঁ, সুতরাং সেই দেহকোষ থেকে উৎপন্ন যে বাকি দেহকোষগুলো তৈরি হয়, সেগুলো কিন্তু সবই একটাই কিন্তু এক্স ক্রোমোজোম ধারণ করে। কিন্তু যেটি স্বাভাবিক থাকে, মানে যেটি দুটো এক্স থাকে, সেখান থেকে যে দেহকোষগুলো তৈরি হয়, সেখান থেকে কিন্তু সবই কিন্তু দুটো করেই এক্স ক্রোমোজোম থাকে। সুতরাং দেখা যাচ্ছে যে একই প্রাণীর দেহে দুই রকমের কোষ তৈরি হলো, যার মধ্যে দুটো এক্স ক্রোমোজোম আর যার মধ্যে একটা এক্স ক্রোমোজোম। সুতরাং দেখা যায় যে অংশটুকু মানে মাছির দেহের যে অংশটুকুতে একটা এক্স ক্রোমোজোম রয়েছে, সেগুলোর মধ্যে কিন্তু স্ত্রী বৈশিষ্ট্য প্রকাশিত হয়, আর যেগুলোর মধ্যে দুটি এক্স ক্রোমোজোম রয়েছে, সেগুলোর মধ্যে কিন্তু স্ত্রী বৈশিষ্ট্য প্রকাশিত হয়, আর যেগুলোর মধ্যে একটি এক্স ক্রোমোজোম রয়েছে, তার মধ্যে কিন্তু পুরুষ বৈশিষ্ট্য প্রকাশিত হয়। এইভাবে কিন্তু একটি মাছির দেহেই কিন্তু স্ত্রী এবং পুরুষ দুই বৈশিষ্ট্যই কিন্তু দেখা যায়। আচ্ছা, নেক্সট আমরা জানবো মানুষের দেহের সেক্স ডিটারমিনেশন বা লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সম্বন্ধে। দেখো, মানুষরা সাধারণত ডিপ্লয়েড হয় বা ডাইপ্লয়েড হয়, এবং ডাইপ্লয়েড মানব দেহে বা টুইন মানব দেহে 23 পেয়ার্স অর্থাৎ 46টা কিন্তু ক্রোমোজোম থাকে, এবং হ্যাপ্লয়েড যদি হয় বা এন হলে তাহলে অনলি 23 ক্রোমোজোম থাকে। সুতরাং মানুষের ক্রোমোজোম প্যাটার্ন হচ্ছে 44টা অটোজোম প্লাস দুটো অ্যালোজোম বা দুটো সেক্স ক্রোমোজোম এদের মধ্যে থাকতে পারে। ফিমেলদের ক্ষেত্রে সাধারণত 44
এ 44টা অটোজোম এবং প্লাস 2টো এক্স ক্রোমোজোম থাকে, এবং পুরুষদের ক্ষেত্রে 44টা অটোজোম এবং একটা এক্স এবং একটা ওয়াই ক্রোমোজোম থাকে। প্রসঙ্গত বলে রাখি, এটা কিন্তু এক্স 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 ওয়াই সিস্টেমের উপর ডিপেন্ড করে হবে, এবং অবশ্যই কিন্তু এখানে ওয়াই ক্রোমোজোমের ভূমিকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, কারণ ওয়াই ক্রোমোজোম কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ, কারণ এই ওয়াই ক্রোমোজোমের উপস্থিতির জন্যই কিন্তু সাধারণত পুরুষ বৈশিষ্ট্য প্রকাশ পায় এবং পুরুষত্ব প্রকাশ পায় আর কি। তা বিজ্ঞানী থমসন অ্যান্ড থমসন 1986 সালে কিভাবে এই কিভাবে আর কি এই পুরুষ কিংবা নারী স্ত্রী বৈশিষ্ট্য, পুরুষ বা স্ত্রীর বৈশিষ্ট্য প্রকাশিত হয় তার সম্বন্ধে কিন্তু একটি ধারণা তারা দিয়েছেন। তারা বলেছেন, যখন ভ্রূণ অবস্থায় থাকে মানুষ, ভ্রূণ অবস্থায় ষষ্ঠ সপ্তাহে বা 6th উইকে একটা বাইপোটেনশিয়াল গোনাডস বা উভলিঙ্গ এক ধরনের জনন গ্রন্থি তৈরি হয়, যার কিন্তু দুটি অংশ থাকে, বাইরের দিকে একটা কর্টেক্স বা বহিঃস্তর এবং ভেতরের দিকে একটি মেডুলা বা অন্তঃস্তর থাকে। যদি টিডিএফ বা টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর উপস্থিত থাকে দেহে, তার মানে ওয়াই ক্রোমোজোম থাকলেই কিন্তু এই ওয়াই ক্রোমোজোম থাকলে তবে কিন্তু এই টিডিএফ তৈরি হবে, নতুবা নয়। যদি এই টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর বা শুক্রাশয় নির্ণায়ক শর্ত যদি আমার দেহে থাকে, সেই টিডিএফ কিন্তু মেডালার উপরে কাজ করবে, এবং মেডালা কিন্তু হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন যেটা অমরার থেকে খরিত হয় তার সাথে মিলিতভাবে টেস্টিস তৈরিতে সক্ষম হবে, এবং টেস্টিস কিন্তু টেস্টোস্টেরন উৎপাদন করবে, এবং টেস্টোস্টেরনের ক্রিয়ার ফলে আমার পুরুষত্ব প্রকাশিত হবে। অন্যদিকে যদি কোনো রকম টিডিএফ না থাকে বা কোনো রকম টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর যদি না থাকে দেহে, তাহলে কিন্তু এই কর্টেক্সটা ডিফারেন্সিয়েশন হবে এবং সেটা কিন্তু ওভারিতে পরিণত হবে। ওভারি কিন্তু ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরন এসব ক্ষরণ করবে, যার ফলে কিন্তু ফিমেল ক্যারেক্টারিস্টিক্স বা স্ত্রী বৈশিষ্ট্য প্রকাশিত হবে দেহে। আচ্ছা, তবে মডার্ন থিওরি যেটা সেক্স ডিটারমিনেশনের, সেটা কিন্তু বলে হচ্ছে যে ওয়াই ক্রোমোজোমে উপস্থিত SRY জিন, ওয়াই ক্রোমোজোমে যে SRY জিন থাকে, SRY জিনের ফুল ফর্ম হচ্ছে সেক্স রিজিয়ন ওয়াই জিন, সেক্স রিজিয়ন ওয়াই জিন, এই SRY জিনকে বলা হয়। এই সেক্স রিজিয়ন ওয়াই জিনের উপস্থিতির জন্যই কিন্তু সাধারণত পুরুষত্ব প্রকাশিত হয় বা মেলনেস প্রকাশিত হয়। দেখো, ঠিক একই রকমভাবে এক্স ক্রোমোজোমে কিন্তু এক ধরনের জিন থাকে যাকে বলা হয় তাকে TFM জিন বা টেস্টিকিউলার ফেমিনাইজেশন জিন, টেস্টিকিউলার ফেমিনাইজেশন জিন। এই দুই জিনের কিন্তু পারস্পরিক ক্রিয়ার ফলেই কিন্তু এই ইয়েটা তৈরি হয়। দেখো, SRY জিন যখন এক্সপ্রেস হয় তখন কিন্তু শুক্রাশয় নির্ণায়ক শর্ত বা TDF বা টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর তৈরি হয়। এই টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর ঠিক থমসন অ্যান্ড থমসনের মতন করে টেস্টিস তৈরি করে, যেটা এখান থেকে কিন্তু টেস্টোস্টেরন খরিত হয় এবং টেস্টোস্টেরন খরিত হয়। আবার অন্যধারে এই এক্স ক্রোমোজোমের মধ্যে TFM জিন যদি এক্সপ্রেসড হয়, তাহলে কিন্তু TFM প্রোটিন বা টেস্টিকুলার ফেমিনাইজেশন প্রোটিন তৈরি হয়, যে প্রোটিনগুলো কিন্তু টেস্টোস্টেরন রিসেপ্টর তৈরি করতে পারে বা টেস্টোস্টেরন রিসেপ্টরকে সক্রিয় করে। এই টেস্টোস্টেরন তখন এই টেস্টোস্টেরন রিসেপ্টরের উপর ক্রিয়া করে। প্রত্যেকটা কোষে এই টেস্টোস্টেরন রিসেপ্টর থাকে এবং প্রত্যেকটা কোষের উপর এই টেস্টোস্টেরন ক্রিয়া করে কোষের বিভেদন ঘটায় বা সেল ডিফারেন্সিয়েশন করে, যার ফলে কিন্তু মেল ক্যারেক্টারিস্টিক্স বা পুরুষ গৌণ বৈশিষ্ট্য প্রকাশিত হয়। অন্যদিকে যদি এই TFM জিনের কোনো রকম মিউটেশন ঘটে বা কোনো রকম ঘটে, তাহলে কিন্তু কি হয় যে কোনো রকম TFM প্রোটিন প্রকাশিত হয় না, যার ফলে কিন্তু কোনো রকম রিসেপ্টরকেও এরা কিন্তু সক্রিয় করতে পারে না, টেস্টোস্টেরন রিসেপ্টরকে কিন্তু কোনো সক্রিয় করতে পারে না, যার ফলে কিন্তু টেস্টোস্টেরন কোনো কোষের উপরেই কাজ করতে পারে না, যার ফলে সেল ডিফারেন্সিয়েশন ঘটে এবং ফিমেল ক্যারেক্টার প্রকাশিত হতে পারে। যদিও তাদের মধ্যে শুক্রাশয় উপস্থিত, কিন্তু তাদের বাহ্যিক কিন্তু ফিমেল সেকেন্ডারি ক্যারেক্টার আর কি, স্ত্রী যৌন বৈশিষ্ট্য প্রকাশিত হয়। এক্ষেত্রে কিন্তু এইসব ফিমেলরা কিন্তু বন্ধা হয়, কারণ এদের কোনো ডিম্বাশয় গঠিত হয় না।
আচ্ছা, প্রসঙ্গত বলে রাখি যে এক্স এবং ওয়াই ক্রোমোজোম কিন্তু মানুষের ক্ষেত্রে দেখো এক্স এবং ওয়াই ক্রোমোজোম উভয়ই কিন্তু মরফোলজিক্যালি ডিফারেন্ট। দেখো এক্স ক্রোমোজোম অনেকটা বড় এবং মেটাসেন্ট্রিক, সেক্ষেত্রে ওয়াই ক্রোমোজোম কিন্তু একদমই ছোট এবং অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে এরা কি করে হোমোলেগাস পেয়ার তৈরি করে, কিভাবে এরা হোমোলেগাস পেয়ার করে এরা থাকতে পারে? এর কারণ হলো এই এক্স এবং ওয়াই উভয় ক্রোমোজোমের একদম টিপ অংশে একটা স্থান থাকে, একদম টিপে এরকম কিছু স্থান থাকে। সেই স্থানগুলোকে বলা হয়ে থাকে সিউডো অটোজোমাল রিজিয়ন। এবং এই সিউডো অটোজোমাল রিজিয়ন কিন্তু এক্স এবং ওয়াই ক্রোমোজোমে কমন। সুতরাং এখানে কিছু কমন জেনেটিক কম্পোজিশন থাকে, যার ফলে কিন্তু এরা কিন্তু একসাথে হোমোলোগাস ক্রোমোজোমের পেয়ার হিসেবে এরা কিন্তু থাকতে পারে। আচ্ছা, এবার আমরা জানবো কিছু অ্যাবনর্মালিটিস সম্বন্ধে, কিছু অস্বাভাবিকতা সম্বন্ধে সেক্স ক্রোমোজোম জনিত। প্রথমে 1942 সালে বিজ্ঞানী এইচ.এফ. ক্লাইনফেল্টার সিন্ড্রোম নামে একটি অসুখ তিনি দেখেন, তিনি প্রথম লক্ষ্য করেন। সেক্ষেত্রে দেখা যায় যে 44টা অটোজোম থাকলেও সেখানে কিন্তু দুটো এক্স ক্রোমোজোম এবং একটা ওয়াই ক্রোমোজোম থাকে। সুতরাং একটা এসএক্স ক্রোমোজোম কিন্তু বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু ক্রোমোজোম সংখ্যা হয় 47টা কিন্তু ক্রোমোজোম থাকে। এই ধরনের ঘটনাকে বলা হয়ে থাকে সেক্স ট্রাইজোমি। এবং এক্ষেত্রে দেখা যায় এটা হয় সাধারণত নন ডিসজাংশন ডিউরিং মিওসিসের সময়। নন ডিসজাংশন মানে হচ্ছে মিওসিসের সময় যখন হোমোলোগাস পেয়ারগুলো বিচ্ছিন্ন বা হোমোলোগাস ক্রোমোজোমার পেয়ারগুলো বিচ্ছিন্ন হয়ে বিপরীত মুড়িতে গমন করে, সে সময় কিন্তু সেক্স ক্রোমোজোমের যে হোমোলোগাস পেয়ার থাকে, ধরো দুটো এক্স ক্রোমোজোমই থাকলো, সেক্ষেত্রে তারা হোমোলোগাস পেয়ারটা দুটি বিপরীত মেরুতে গমন না করে যে কোনো একটি মেরুতে দুটি এক্স ক্রোমোজোমই চলে এলো। সুতরাং একটা গয়মেটে কিন্তু দুটো এক্স ক্রোমোজোমই থেকে গেল, কিংবা একটা এক্স ওয়াই ক্রোমোজোম থেকে গেল। সেক্ষেত্রে তারা যদি অন্য কোনো অন্য কোনো গ্যামেটের সাথে তারা কিন্তু যদি ফিউশন হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমার 3টে এইরকম সেক্স ক্রোমোজোম গঠিত জাইগোট তৈরি হবে এবং এইরকম ট্রাইজোমি তৈরি হবে বা ক্লাইনফেল্টার সিন্ড্রোম তৈরি করবে। এই ক্লাইনফেল্টার সিন্ড্রোমের ক্ষেত্রে সবসময় কিন্তু তারা পুরুষ হয়, কারণ একটা ওয়াই ক্রোমোজোম উপস্থিত থাকলে, দুটো এক্স ক্রোমোজোম থাকুক না কেন, একটা ওয়াই ক্রোমোজোম থাকলেই কিন্তু তারা পুরুষ হবে, যেটা কিন্তু ড্রসোফিলা মাছির ক্ষেত্রে সম্ভব ছিল না। তা এই ওয়াই ক্রোমোজোমের উপস্থিতির জন্য তারা কিন্তু মেল হয়, কিন্তু তাদের কিন্তু কিছু বৈশিষ্ট্য মানে স্ত্রী বৈশিষ্ট্য, মানে তারা অনেকটা লম্বা হয়, তাদের স্তন বিকশিত হয়, পুরুষাঙ্গ একদমই নন রিপ্রোডাক্টিভ হয়, ঠিকঠাক সুগঠিত হয় না, এবং মেন্টালি রিটার্ডেড একটু অবোধ টাইপের বা একটু বোকা হয় তারা। এরকমভাবে কিন্তু কিছু অস্বাভাবিকতা হয় এবং তারা কিন্তু কখনোই রিপ্রোডাক্টিভ ক্ষমতা সম্পন্ন হয় না, তাদের কোনো রিপ্রোডাক্টিভ পাওয়ারই থাকে না। নেক্সট হচ্ছে টার্নার সিন্ড্রোম। বিজ্ঞানী এইচ.এইচ. টার্নার 1938 সালে এই সিন্ড্রোমটি তিনি করেন। এটাও কিন্তু এই মিওসিসের নন ডিসজাংশনের ফলে কিন্তু তৈরি হয়। এক্ষেত্রে কিন্তু 44+XO মানে হচ্ছে এদের ক্রোমোজোম সংখ্যা হয় 45টা। সুতরাং একটা এক্স ক্রোমোজোম থাকে এবং আর কোনো সেক্স ক্রোমোজোম থাকে না। এক্ষেত্রে কিন্তু এরা সবসময় ফিমেলই হবে, কারণ ওয়াই ক্রোমোজোম নেই, শুধু এক্স ক্রোমোজোম রয়েছে, তাই জন্য এরা কিন্তু সবসময়ের জন্যই ফিমেল। এবং এই ঘটনাকে বলা হয়ে থাকে সেক্স মনোজমি, যেহেতু একটা এক্স ক্রোমোজোম থাকে, সেক্স মনোজমি। এই ক্ষেত্রেও এরা কিন্তু এক ধরনের জড়বুদ্ধি সম্পন্ন হয়, অত্যধিক বেঁটে গঠন হয়। ক্লাইনফেল্টার সিন্ড্রোম যেমন অনেক লম্বা, এটা কিন্তু অনেকটা বেঁটে হয় এবং স্তন বিকশিত হয় না, যদিও বুক অনেক চওড়া হয়, এবং এদের যৌনাঙ্গ কিন্তু অবশ্যই সুগঠিত নয় এবং এদের মধ্যে কোনো রকম রিপ্রোডাক্টিভ পাওয়ার বা জনন ক্ষমতা থাকে না। নেক্সট হচ্ছে পলি এক্স ফিমেল কিন্তু দুটোর বেশি এক্স ক্রোমোজোম থাকতে পারে, 2, 3, 4, 5, 6টা। সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু বারবডির সংখ্যা কিন্তু বাড়বে। যদি আমার 3টে এক্স ক্রোমোজোম থাকে, তাহলে কিন্তু দুটো
বারবডি তৈরি হয়, যদি 1 2 3 4 5টা হয় তাহলে 4টে বারবডি তৈরি। এইভাবে কিন্তু এদের পলি এক্স ফিমেল বলা হয়ে থাকে। এদের কিন্তু অ্যাবনর্মালিটি থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, থাকবেই তার কিন্তু কোনো মানে নেই। আচ্ছা, একটা মজার জিনিস দেখো যে এক্স ক্রোমোজোম ধারণকারী কিন্তু অনেকেই কিন্তু মেল হতে পারে বা পুরুষ হতে পারে, যদিও তাদের মধ্যে কোনো ওয়াই ক্রোমোজোম নেই। কী করে সম্ভব হয়? কারণ আমি আগেই বলেছিলাম যে ওয়াই ক্রোমোজোমের মধ্যে যে SRY জিনটা রয়েছে না, সেটাই কিন্তু পুরুষত্বের জন্য দায়ী। সুতরাং যদি ওয়াই ক্রোমোজোম না থাকে, সেই SRY জিনটা যদি কোনো রকম একটা এক্স ক্রোমোজোমের মধ্যে থাকে, তাহলে কিন্তু তারা পুরুষ বলে গণ্য হবে, তারাই কিন্তু পুরুষ বৈশিষ্ট্য তাদের মধ্যে প্রকাশিত হবে। আবার অনেক সময় XY কিন্তু ফিমেল হতে পারে। যদি এই ওয়াই ক্রোমোজোমের উপরে যদি SRY জিন না থাকে বা অনুপস্থিত থাকে, কোনো কারণে মিউটেশন হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু সেটা SRY জিনটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, তাহলেও কিন্তু তারা কিন্তু ফিমেলই হবে, কখনোই কিন্তু মেল হবে না। আচ্ছা, নেক্সট আমরা যে বিষয়টি সম্বন্ধে জানবো সেটি হচ্ছে ডোসেজ কম্পেনসেশন। কি এই ডোসেজ কম্পেনসেশন? দেখো, আমরা জানি যে ফিমেলদের ক্ষেত্রে 2টো এক্স থাকে, মেলেদের ক্ষেত্রে একটা এক্স থাকে। সেটা XY হতে পারে, এক্সও হতে পারে ড্রসোফিলার ক্ষেত্রে। সুতরাং 2টো এক্স এর মধ্যে যে জিনের প্রাবল্য থাকে, সেটা একটা এক্স এর জিনের প্রাবল্যের থেকে নিশ্চয়ই বেশি হয়, তাই তো? সুতরাং তাহলে কি ফিমেলরা বেশি শক্তিশালী হবে তাদের রিপ্রোডাক্টিভ পাওয়ারের ক্ষেত্রে মেলেদের থেকে? তা কিন্তু নয়, দুজনেরই কিন্তু সমান সমান হয়। এই সমান সমান করার জন্য কি হয়, যে কোনো একটা এক্স কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যায়। এই ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়ার প্রসেসটাকেই বলা হয় থাকে ডোসেজ কম্পেনসেশন। তবে সেটা কিন্তু মানুষের ক্ষেত্রে হয়, তবে বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম নিয়ম রয়েছে। যেমন কিছু কিছু ফ্লাই বা গ্রাসহপারের ক্ষেত্রে যেটা দেখা যায়, সেক্ষেত্রে কি হয় যে ফিমেলদের ক্ষেত্রে 2টো এক্স ক্রোমোজোমের যা ক্ষমতা, তা কিন্তু মেলেদের একটা এক্স ক্রোমোজোমের ক্ষমতার থেকে অনেক কম হয়। অনেক কম হয় মানে কি, 2টো এক্স ক্রোমোজোম মিলে কিন্তু একটা এক্স ক্রোমোজোমের মধ্যে কাজ করে ফিমেলদের ক্ষেত্রে। আবার 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 কিছু প্রাণী আছে যাদের একটা মেল এক্স ক্রোমোজোম কিন্তু 2টো ফিমেল এক্স ক্রোমোজোমের মতন কাজ করতে হয়, মানে সুতরাং তাদের ক্ষমতাটা দ্বিগুণ হয়ে যায়। এভাবে কিন্তু ডোসেজ কম্পেনসেশন সম্ভব হয়। কিন্তু মানুষের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে একটা এক্স ক্রোমোজোম ইনঅ্যাক্টিভ হয়ে যায়, এবং সেটি কিন্তু স্ত্রী দেহকোষের নিউক্লিয়াসের গায়ে একটা ড্রামস্টিকের নয় একটা স্পট তৈরি করে, যেটাকে বলা হয় থাকে বার বডি। বিজ্ঞানী মেরি বার 1949 সালে কিন্তু এই বার বডি প্রথম কিন্তু লক্ষ্য করেন। আচ্ছা, বিজ্ঞানী মেরি লিওন 1964 সালে একটি থিওরি প্রস্তাব করেন, যেটিকে বলা হয় থাকে লিওনস হাইপোথিসিস। এই লিওনস হাইপোথিসিসে বলা হয়ে থাকে যে দুটি ফিমেলদের স্ত্রী দেহে 2টি এক্স ক্রোমোজোমের মধ্যে কোন এক্সটি ইনঅ্যাক্টিভ হবে বা সেটি বারবডি গঠন করবে, তার কিন্তু কোনো নির্দিষ্টতা নেই, সেটা কিন্তু নির্দিষ্ট নয়। কিন্তু তিনি বলেন যে ওই বারবডির থেকে যে এক্স ক্রোমোজোমই তৈরি হোক না কেন, তারা কিন্তু সবাই কিন্তু বারবডি লিওনের প্রকল্প হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। নেক্সট আমরা জানবো ডোসেজ কম্পেনসেশন কি করে সম্ভব হয়। বিজ্ঞানী থার্মান এবং প্যাটা 1964 সালে কিন্তু এই একটা ধারণা দেন। তিনি দেখেন যে এক্স ক্রোমোজোমের মধ্যে কিন্তু জিক নামক একটা জিন থাকে। জিকের ফুল ফর্ম হচ্ছে এক্স ইনঅ্যাক্টিভেশন সেন্টার, এবং এই জিকের মধ্যে কিন্তু এক ধরনের জিস্ট নামক জিন থাকে। এই জিস্ট জিন হচ্ছে এক্স ইনঅ্যাক্টিভেশন স্পেসিফিক ট্রান্সক্রিপ্ট। এরা কিন্তু এক ধরনের এমআরএনএ তৈরি করে। এই জিনগুলো কিন্তু এক ধরনের এমআরএনএ তৈরি করতে পারে। এই ঘটনাটা কিন্তু অনেক সময় 3টে ফেজে বা 3টে প্রসেসের মাধ্যমে হয়, যেটা হচ্ছে ইনিশিয়েশন, এক্সপ্রেডিং এবং মেনটেনেন্স। এই 3টে প্রসেসে হয়। যখন এমব্রায়ো বা ভ্রূণ অবস্থায় থাকে মানুষ, তখন কিন্তু 2টি এক্স ক্রোমোজোমই কিন্তু সক্রিয় থাকে, এবং যে কোনো একটি এক্স ক্রোমোজোম কিন্তু বারবডি তৈরি করার জন্য চুজেন বা নির্বাচিত হয়, এবং সেই এক্স ক্রোমোজোমের জিনটা প্রকাশিত হয়, এবং জিনটা প্রকাশিত হলে স্প্রেডিং পর্যায়ে জিস্ট জিন থেকে এক ধরনের জিস্ট এমআরএনএ তৈরি হয়। এই জিস্ট এমআরএনএ কিন্তু ওই ক্রোমোজোমগুলিকে কোড করতে পারে,
মানে ওই যে এক্স ক্রোমোজোমটাকে নির্বাচিত করা হয়েছে সেই এক্স ক্রোমোজোমটাকে কিন্তু কোট করে বা চারিদিক থেকে একে মুড়িয়ে ফেলে, এবং মুড়িয়ে ফেলার ফলে সেই এক্স ক্রোমোজোমটা ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে এবং এটা কিন্তু বারবডি তৈরি করে। এবার লিওনের থিওরি অনুসারে বলা হয়ে থাকে ওই বারবডির থেকে যে কোনো এক্স ক্রোমোজোমই কিন্তু বারবডি তৈরি করবে। সেই ঘটনাটা কিন্তু মেনটেনেন্সের মাধ্যমে হয়। সেখানে কি হয়, এই জিস্ট এমআরএনএ কিন্তু বিভিন্ন ধরনের প্রোটিনকে তারা রিক্রুট করে বা অংশগ্রহণ করায় আর কি, তাকে নিয়োগ করে। সেই দিলে কি করে, বারবডির থেকে যে এক্স ক্রোমোজোমই রেপ্লিকেশনের মাধ্যমে তৈরি হোক না কেন সেই প্রোটিনগুলো কিন্তু ওই এক্স ক্রোমোজোমকে আর কি নিষ্ক্রিয় করে দেয় এবং তারা কিন্তু ওই একইভাবে কিন্তু বারবডি তৈরি করে। বেশ, তাহলে আমরা সেক্স ডিটারমিনেশন সম্বন্ধে বিস্তারিতভাবে আমরা কিন্তু জানলাম। আজকের ভিডিওটা আমার এইটুকুই। যদি তোমাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।